নমস্কার। আজকের আলোচনা একটা একটু অন্যরকম। ক্ষমতা নিয়ে নীরবতার শক্তি। আমাদের কাছে একটা ভিডিও ট্রান্সক্রিপ্ট আছে, সেটা বিশ্লেষণ করে দেখব কিভাবে এই এই যে চুপ থাকা, এটা ব্যক্তিগত বা পেশাগত জীবনে সাফল্যের একটা কৌশল হতে পারে। লক্ষ্যটা হলো এই নীরবতার ভেতরে যে একটা গভীর অর্থ, একটা ক্ষমতা আছে, সেটাকে একটু তলিয়ে দেখা। কারণ আমরা তো প্রায়শই ভাবি যে যত ভালো কথা বলতে পারে, গুছিয়ে বলতে পারে, সেই বোধহয় এগিয়ে থাকে। কিন্তু দেখুন, ইতিহাসে পিথাগোরাস বা ধরুন চাণক্য, এদের মতো জ্ঞানীরা কিন্তু নীরবতাকে খুব গুরুত্ব দিতেন। তো ব্যাপারটা কি? নীরবতা কিভাবে শক্তি হয়ে ওঠে? হুম এখানেই কিন্তু বিষয়টা বেশ ইন্টারেস্টিং। কারণ সাধারণভাবে যা ভাবা হয় তার ঠিক উল্টোটা। এই উৎস বলছে নীরবতা আসলে দুর্বলতা নয়, বরং এটা এক ধরনের সূক্ষ্ম কিন্তু বেশ শক্তিশালী আত্মনিয়ন্ত্রণ আর প্রজ্ঞারও প্রকাশ। ধরুন, যখন কেউ কম কথা বলেন, খুব ভেবে চিনতে বলেন, তখন তার কথার ওজনটা গুরুত্বটা অনেক বেড়ে যায়। এটা শুধু অন্যদের মনোযোগী টানে না, অনেক সময় প্রতিপক্ষের মনে একটা সমীহ বা বলতে পারেন একটু দ্বিধাও তৈরি করে। কৌশলগতভাবে এটা বেশ কাজের। ও আচ্ছা, তার এটা শুধু শক্তি দেখানো নয়, নিজেকে একরকম রক্ষা করারও উপায়। যেমন ধরুন, অন্যের কথায় বা প্ররোচনায় সহজে প্রভাবিত না হওয়া বা কোনো ফাঁদে পা না দেওয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। ব্যাপারটা ওরকমই। যখন আমরা কথা কম বলি, তখন আসলে শোনার আর দেখার সুযোগটা বেশি পাই। চারপাশের পরিস্থিতিটা আরও পরিষ্কারভাবে বোঝার সুযোগ হয়। অন্যের কথা বলার ধরন, তাদের শরীরী ভাষা, এমনকি তারা যা বলছে না, সেই ইঙ্গিতগুলোও ধরা সহজ হয়। আর কি চট করে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতিটা ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা যায়। এটা অনেক বড় একটা সুবিধা। হুম এই যে মনোযোগ দিয়ে পরিস্থিতি বোঝা, এটা কি ভেতরের চিন্তাভাবনাকেও প্রভাবিত করে? যেমন ওই উৎসতাতে সৃজনশীলতার কথা বলা হয়েছে, নীরবতাকে নাকি সাফল্যের পাখা বলা হচ্ছে। এর পেছনের যুক্তিটা কি? ঠিক। বাইরের হইচই কোলাহল যখন একটু কমে আসে, তখন নিজের ভেতরের আওয়াজটা শোনার একটা সুযোগ তৈরি হয়, তাই না? এই নীরব মুহূর্তগুলোই আসলে মনকে বিক্ষিপ্ত চিন্তা থেকে সরিয়ে এনে গভীরে ডুব দিতে সাহায্য করে। আর তখনই নতুন আইডিয়া আসে, কল্পনা শক্তি বাড়ে। তো উৎস ঠিকই বলেছে, এই যে মানসিক স্বচ্ছতা, এই গভীর চিন্তার ক্ষমতা, এটাই তো সাফল্যের পথে এগিয়ে চলার পাখা বলতে পারেন। রাখার উপর বেশ জোর দেওয়া হয়েছে দেখলাম। এই গোপনীয়তা, এটা কিভাবে নীরবতার শক্তির অংশ হলো? হ্যাঁ, এটা দেখুন কৌশলগত নীরবতার একটা খুব ভালো উদাহরণ। যদি বড় করে ভাবি, যে কোনো বড় লক্ষ্য বা ধরুন নতুন কোনো পরিকল্পনা, সেটা যদি সময়ের আগেই সবার কাছে বলে ফেলা হয়, তাহলে অনেক সময় কি হয়, অহেতুক সমালোচনা আসে, কেউ সন্দেহ করে, কেউ বা আবার ঈর্ষাও করতে পারে। এতে কিন্তু আসল লক্ষ্যে পৌঁছানোটা কঠিন হয়ে যায়। বেজোসের মতো যারা দূরদর্শী, তারা এটা বোঝেন। তারা নীরবে কাজটা করে যান, নিজেদের তৈরি করেন লোকচক্ষুর আড়ালে। তারপর সঠিক সময় যখন সামনে আসেন, তখন তারা অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে থাকেন। একটা পুরনো কথা আছে না, মুখ থেকে বের হওয়া কথা আর ধনুক থেকে বের হওয়া তীর ফেরানো যায় না। তাই কখন চুপ থাকতে হবে আর কখন বলতে হবে, এই সংযমটা খুব জরুরি। হুম তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, মানে যা বুঝলাম আলোচনা থেকে, নীরবতা শুধু কথার অভাব নয়, এটা আসলে মনোযোগ, পর্যবেক্ষণ, আত্মনিয়ন্ত্রণ, এমনকি সৃজনশীলতা আর কৌশলগত চিন্তার একটা শক্তিশালী মিশ্রণ। এটা এক ধরনের বলতে গেলে শিল্প, যা আয়ত্ত করতে পারলে জীবনে অনেক সুবিধা হয়। একদম ঠিক তাই। আর সবচেয়ে জরুরি কথা হলো, এটা কিন্তু এমন নয় যে কেউ জন্ম থেকেই এটা পারে। এটা আসলে চর্চা করার মতো একটা দক্ষতা। অভ্যাসের মাধ্যমে শেখা যায়। কখন কথা বলবো, কতটা বলবো, আর কখন নীরব থাকাটাই সবচেয়ে জোরালো জবাব হবে। দারুণ! খুব ভালো লাগলো আজকের আলোচনাটা। আজকের মতো তাহলে এখানেই শেষ করা যাক। হ্যাঁ, তবে শেষ করার আগে একটা ভাবনা এলো মনে। আমরা তো নীরবতার এত সুবিধার কথা বললাম, শক্তি, কৌশল এসব। কিন্তু এমন পরিস্থিতিও কি আসে না, যখন হয়তো এই নীরবতাকেই দুর্বলতা মনে মনে হতে পারে? বা ধরুন, যেখানে স্পষ্টভাবে নিজের কথাটা বলাই আসলে বেশি জরুরি। নীরবতা আর স্পষ্ট করে কথা বলার মধ্যে সঠিক ভারসাম্যটা ঠিক কোথায়, এটা নিয়েও কিন্তু ভাবা যেতে পারে।